হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের দেখো ক্লাস 12-এর প্রথম যে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নের কিছু কিছু উত্তর আমি দিয়ে দেবো, আর সম্পূর্ণ উত্তর তোমরা যদি চাও আমি পরে দিতে পারি। সম্পূর্ণ উত্তর এই মুহূর্তে দিচ্ছে না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, না পারলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন প্রথমে দেব। প্রদত্ত কোনটি সমযোজী বা নেটওয়ার্ক ক্লাসের কঠিন? এখানে দেখো শুষ্ক বরফ, বরফ, কার্বোরান্ডাম এবং I2, এই চারটের মধ্যে কোনটা সমযোজী বা নেটওয়ার্ক ক্লাসের কঠিন? ঠিক আছে, এটা করতে হবে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কঠিনগুলির মধ্যে কোনটি সমযোজী ক্লাস? সোডিয়াম ক্লোরাইড, কোয়ার্জ, সুক্রোজ এবং আয়োডিন। ঠিক আছে, কোনটা কঠিন পদার্থ সেটা সমযোজী কঠিন ক্লাস, সেটা তোমাকে বের করতে হবে। এরপর দেখো, বোরন নাইট্রাইড, এটা অনিয়তকার পদার্থ, আয়নীয় ক্লাসিকার পদার্থ, সমযোজী ক্লাসিকার পদার্থ, আণবিক ক্লাসিকার পদার্থ। কোন ধরনের পদার্থ এটা বোরন নাইট্রাইড, সেটা তোমরা খেয়াল করবে। এই জাতীয় প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, খেয়াল রাখবে। এবার দেখো পরের যে প্রবলেম, নিচের কোনটি আণবিক ক্লাসিকার কঠিন পদার্থ? সিলিকন কার্বাইড, সোডিয়াম ফ্লোরাইড, বরফ এবং হীরক, এদের মধ্যে কোনটি আণবিক ক্লাসিকার কঠিন সেটা তোমাদের বলতে হবে। এবার দেখো, যদি তোমরা সমস্ত অ্যান্সার পেতে চাও, তাহলে আমি একটা কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, তোমরা সেই গ্রুপে কিন্তু জয়েন করতে পারো, ক্লাস 12-এর জন্য এবং ক্লাস 11-এর জন্য আলাদা। এখান থেকে তোমরা কী কী পাবে দেখো, কী কী পাবে? কম্পিউটারাইজড প্রিন্টেড নোট পাবে, প্রতিটা চ্যাপ্টারের কম্পিউটারাইজড প্রিন্টেড নোট পাবে, খুব সুন্দর, যেটা তোমাদের পরীক্ষা পারপাসে বা যে কোনো তোমার র্যান্ড মার্টিং বা টেস্ট পেপারে যে কোনো প্রশ্নের সলিউশন এই কিন্তু নোটের মধ্যে পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের যে কোনো দেখো একটা প্রতি মাসে প্রায় একটা করে ফ্রি অনলাইন ক্লাস টেস্ট নেওয়া হবে, প্রতিটা মাসে একটা করে ফ্রি অনলাইন ক্লাস টেস্ট নেওয়া হবে। এবং তোমাদের যে কোনো কেমিস্ট্রি রিলেটেড প্রশ্ন থাকবে, তার প্রশ্নের উত্তর তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো, আমি সেই উত্তর কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সুতরাং এটা তোমাদের যে কোনো প্রশ্নের কেমিস্ট্রি প্রশ্নে তোমরা কিন্তু এখানে সলিউশন পেয়ে যাবে। এই যে তোমার প্রশ্ন উত্তর দিচ্ছি, এগুলোর সলিউশনও আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পাঠিয়ে দেবো, তোমরা এখান থেকে সেই উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে। সুতরাং আশা করবো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হবে, তার জন্য আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। পরের প্রশ্নে চলে যাই, নিচের কোনটি কঠিন অবস্থায় সমযোজী ক্লাস রূপে বর্তমান থাকে? আয়োডিন, সিলিকন, সালফার, ফসফরাস, কোনটি কঠিন অবস্থায় সমযোজী ক্লাস রূপে থাকে? এরপর দেখো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেট্রাগোনাল বা চতুস্তলিকীয় আদিম কোষের বৈশিষ্ট্য। এই টাইপের প্রবলেম খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এখানে দেখো অপশান এ দেওয়া আছে, অপশান বি, অপশান সি এবং অপশান ডি, এই চারটে অপশান এ, বি, সি এবং আলফা কোণের বিভিন্ন রকম তারতম্য, তোমাদেরকে কোনটা সঠিক বলতে হবে। টেট্রাগোনাল। পরের প্রশ্ন দেখো, একটি ধাতু পারমিভর 108 ঘনকাকার ক্লাস গঠন করে, উক্ত ধাতুর 1.08 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা দেওয়া আছে 1.5057 × 10⁻21 হলে একক কোষে কণার সংখ্যা কত? 2, 4, 1, 3, কোন কটা কণা আছে তোমার বের করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এবার দেখো, এক্স পারমিভর 40 এর 4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে যদি এক্স হচ্ছে এফসিসি গঠন করে? Na/5, Na/10, Na/20, Na/40, সুতরাং কোনটা সঠিক তোমাদের বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো, দেখো এই যা প্রবলেম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই পড়ে। এরপর দেখো, দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাসে শূন্যস্থানের শতকরা পরিমাণ কত? 74, 68, 32, 26, সঠিকটা তোমার বের করতে হবে। পরের প্রশ্ন, সোডিয়াম ধাতু বিসিসি ক্লাস গঠন করে, যার একক কোষে বাহুর দৈর্ঘ্য 4.29 অ্যাংস্ট্রম, আর এটা হচ্ছে গত নয়, এটা সোডিয়াম হবে, সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ কত হবে? 5.72 অ্যাংস্ট্রম, 0.93 অ্যাংস্ট্রম, 1.83 অ্যাংস্ট্রম এবং 3.22 অ্যাংস্ট্রম, এগুলোর মধ্যে কোনটা সঠিক তোমাকে বলতে হবে। এবার দেখো পরেরটা, এইচসিপি বা সিসিপি গঠনে প্যাকিং ভগ্নাংশ কত হবে? 0.68, 0.74, 0.50 এবং 0.54, কোনটা সঠিক উত্তর তুমি ভাববে। এবার দেখো, এইচসিপি বা সিসিপি বিন্যাসে প্রতিটি গোলক কণার সবর্গাঙ্ক সংখ্যা অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 8, 12, 6 এবং 4, কোনটা সঠিক উত্তর তোমরা জানাবে। পরের প্রশ্ন দেখো, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাসে এ পরমাণুটি প্রতিটি কৌণিক বিন্দুতে
এবং বি পরমাণু পৃষ্ঠকেন্দ্রে অবস্থান করে। যদি একটি বি পরমাণু পৃষ্ঠতলীয় অবস্থান থেকে নির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে যৌগটির সংকেত কী হবে? A2B3, A2B5, AB3, AB5। কোনটা সঠিক উত্তর হবে তোমরা ক্যালকুলেট করো। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কোঅর্ডিনেট সংখ্যা 8, 6, 12, 10। কোনটা হবে সঠিক উত্তর? তোমরা সবই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে এই সম্পূর্ণ উত্তর। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাসের প্রতি একক কোষে মোট চতুস্তলিকীয় ফাঁকা স্থান কতগুলো হবে? 6, 8, 10, 12। সঠিক কী হবে তোমরা বলবে। ফ্লুরাইড গঠন বিশিষ্ট ক্যালসিয়াম ফ্লুরাইডে ক্যালসিয়াম আয়ন এবং ফ্লুরাইড আয়নের কোঅর্ডিনেট সংখ্যা কত? 8 এবং 4, 4 এবং 2, 6 এবং 6 এবং 8 এবং 4। কোনটা সঠিক উত্তর তোমাকে বলতে হবে। এরপর দেখো, একটি মিশ্র অক্সাইড ঘনকাকার ঘনসন্নিবেশ গঠন করে। মিশ্র অক্সাইডটির ঘনকাকার একক কোষ অক্সাইড আয়ন দ্বারা গঠিত। কেলাস মধ্যস্থ চতুস্তলিকীয় ফাঁকের 1/4 অংশ দ্বিযোজী এ এবং অষ্টতলিকীয় ফাঁকগুলি একযোজী বি পরমাণু দ্বারা অধিকৃত। তাহলে অক্সাইডটির সংকেত কী হবে? A2BO2, A2B3O4, AB2O2, AbO2। ঠিক আছে, কোনটা সঠিক উত্তর তোমাদের বলতে হবে। এরপর দেখো, গ্রুপ 13 মৌলের সঙ্গে সামান্য পরিমাণ জার্মেনিয়াম মিশ্রিত করলে কী ধরনের অর্ধপরিবাহী গঠিত হবে? পি টাইপ, এন টাইপ, পিওএন টাইপ, কোনটি নয়। সঠিক উত্তর কী হবে? এরপরে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডের বর্ণ এফ কেন্দ্র গঠন করে। এর সৃষ্টির জন্য দায়ী কি? স্কটকি ত্রুটি, ফ্রেঙ্কেল ত্রুটি, ধাতব আধিক্যজনিত ত্রুটি এবং ধাতব ঘাটতিজনিত ত্রুটি। কোনটা সঠিক উত্তর? ইলেকট্রন সমৃদ্ধ অপদ্রব্যের সঙ্গে সিলিকনের ডোপিংয়ের ফলে সৃষ্টি হয় পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, সক্রিয় অর্ধপরিবাহী এবং অন্তরক। কোনটা সঠিক উত্তর হবে? কোন চৌম্বক পদার্থকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়? প্যারাম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ, অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ। কোনটাকে চুম্বকে পরিণত করা যায় তোমাদের বলতে হবে। কোনগুলি আণবিক, আয়নীয় এবং সমযোজী কেলাসাকার কঠিন? অর্থাৎ এই যে উদাহরণগুলো দিয়েছি, BnSO2 বরফ, কঠিন O2, SiC কঠিন P4 সিলিকন, ZnS কঠিন এয়ার, LiCl, এগুলো থেকে কোনগুলি আণবিক, কোনগুলি আয়নীয় এবং কোনগুলি সমযোজী কেলাসাকার কঠিন? কোন শ্রেণীর কেলাসের ক্ষেত্রে সরল পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক একক কোষ থাকে? এটা হচ্ছে অর্থরম্বিক। ঠিক আছে, কোন শ্রেণীর কেলাসের ক্ষেত্রে সরল পৃষ্ঠকেন্দ্রিক ও দেহকেন্দ্রিক একক কোষ থাকে? এটা হচ্ছে ঘনকাকার ক্ষেত্রে থাকে এবং অর্থরম্বিক উভয়ের ক্ষেত্রে এটা থাকে। পরের প্রশ্ন দেখো, কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে A সমান B সমান C এবং আলফা সমান বিটা সমান গামা নট ইকুয়াল টু 90? এটা হচ্ছে রম্বয়েডাল বা ট্রাইগোনাল। 14টি ব্র্যাভিস ল্যাটিসের মধ্যে কতগুলি সরল বা আদিম প্রকৃতির? এটা হচ্ছে 14টি ল্যাটিসের মধ্যে 7টি সরল বা আদিম প্রকৃতির। নিম্নে বর্ণিত একক কোষ দুটিকে শনাক্ত করো। একটা দেওয়া আছে দেখো, A সমান B নট ইকুয়াল টু C, আলফা সমান বিটা সমান গামা 90 ডিগ্রি। আরেকটা দেওয়া আছে A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C, আলফা বিটা গামা সব 90 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর প্রথমটা হচ্ছে কি টেট্রাগোনাল এবং পরেরটা হলো অর্থরম্বিক। একটি ঘনকাকার একক কোষে কৌণিক বিন্দু এবং পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান কত? ঘনকাকার কৌণিক বিন্দুতে অবস্থিত কণার অবদান 1/8 এবং পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান 1/2। পৃষ্ঠকেন্দ্রিক এবং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা কত? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা 4 আর দেহকেন্দ্রিক ক্ষেত্রে কণার সংখ্যা 2। পি, কিউ এবং আর এই তিনটি মৌল কিউবিক কঠিনে কেলাসিত হয়। পি পরমাণু ঘনকের কৌণিক বিন্দুতে, কিউ পরমাণু ঘনকের কেন্দ্রে অবস্থিত এবং আর পরমাণু ঘনকের পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত। তাহলে কঠিন যৌগটির সংকেত নির্ণয় করো। এটা কি সংকেত হবে দেখো, পি পরমাণু যেহেতু কৌণিকে আছে তাহলে কৌণিকে অবস্থান কি হবে 8 × 1/8 মানে একটা। আর একক কোষে দেখো কিউ পরমাণু সংখ্যা যেহেতু এটা কিউটা কেন্দ্রে আছে তাহলে একটাই হবে। আর পরমাণু পৃষ্ঠকেন্দ্রে অবদান 1/2, সুতরাং 6টা পৃষ্ঠে 6 × 1/2 মানে 3। সুতরাং সংকেত হবে PQR3। তিনটি মৌল A, B, C এর সমন্বয়ে গঠিত ঘনকাকার ক্লাসে একক কোষের কৌণিক বিন্দুতে A পরমাণু, দেহকেন্দ্রে B এবং বাহুর মধ্যবিন্দুতে C পরমাণুগুলি অবস্থান করে। একক কোষের মোট কণা সংখ্যা এবং যৌগটির সম্ভাব্য সংকেত কী হবে? এটা হচ্ছে উত্তরটা তোমরা নির্ণয় করো। A এবং B পরমাণু দ্বারা গঠিত একটি কেলাসাকার যৌগের একক কোষ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। একক কোষের কৌণিক বিন্দুতে A পরমাণু, পৃষ্ঠকেন্দ্রে B পরমাণু অবস্থান করে। যদি একটি কৌণিক বিন্দু
একটি কৌণিক বিন্দু থেকে পরমাণু নির্দিষ্ট হয়, তবে যৌগটির সম্ভাব্য সরলতম সংকেত কি হবে? এটা হচ্ছে উত্তরটা বের করবে। ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝায়? দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 74%। এর অর্থ কি? এর অর্থ হলো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মোট আয়তনের 74% গঠনকারী কণা দ্বারা অধিকৃত থাকে। সরল ঘনকাকার একক কোষে গঠনকারী কণার ব্যাসার্ধ উক্ত একক কোষের কিনারা এবং বাহুর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে দেখো, গঠনকারী কণার ব্যাসার্ধ সমান হাফ ইন্টু একক কোষের কিনারা দৈর্ঘ্য। সরল দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষগুলিতে তাদের প্যাকিং দক্ষতা ঊর্ধ্বক্রমে সাজাও। এটা হচ্ছে দেখো, সরলের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা 52.4%, দেহকেন্দ্রিক ক্ষেত্রে 68 এবং পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে 74%। সুতরাং সরলের থেকে বেশি হবে কি? দেহ, তারপরে পৃষ্ঠ। সরল দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। এটা হচ্ছে তোমরা নির্ণয় করবে। এরপর দেখো একটা অঙ্ক রয়েছে, সিলভার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাস গঠন করে। যদি উক্ত ক্লাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 704 পিকোমিটার হয়, তবে সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ ন্যানোমিটার এককে নির্ণয় করো। উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা বের করো। ক্রোমিয়াম ধাতু দেহকেন্দ্রিক ঘনকাকার ক্লাস গঠন করে। যদি ক্রোমিয়াম ধাতুর ব্যাসার্ধ 125 পিকোমিটার হয়, তবে ক্রোমিয়ামের ক্লাসে একক কোষের কিনারা দৈর্ঘ্য নির্ণয় করো। এটা উত্তর দিয়েছি, তোমরা বের করে নিও। একটি কঠিন পদার্থ বিসিসি গঠন করে। যদি দুটি পরমাণুর মধ্যে নিকটতম দূরত্ব 173 পিকোমিটার হয়, তবে কোষটির প্রান্ত দৈর্ঘ্য কত হবে? এটা উত্তর দিয়ে দিয়েছি, তোমরা বের করো। একটি মৌল সরল ঘনকাকার ক্লাস গঠন করে। যদি মৌলের পরমাণুর ব্যাসার্ধ 15.3 ন্যানোমিটার হয়, তবে একক কোষের দুটি নিকটতম প্রতিবেশীর মধ্যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে? উত্তর দেওয়া আছে। তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক হিসেবে ক্লাসিত হয়। 1.2 গ্রাম তামাতে একক কোষ কতগুলো আছে গণনা করো। তামার পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। উত্তরটা দেওয়া আছে, তোমরা হিসাব করো। পটাশিয়াম ক্লাসের গঠন বিসিসি প্রকারে এবং নিকটতম দুটি কণার মধ্যে দূরত্ব 452 পিকোমিটার। এটির পারমাণবিক ভর 39 হলে এটির ঘনত্ব কত হবে? এটা তোমরা নির্ণয় করো, ঘনত্ব নির্ণয়ের অঙ্ক। একটি মৌল ঘনত্ব দেখো 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব দেহকেন্দ্রিক ঘনকাকার রূপে ক্লাসিত হয়, যার একক কোষের বাহুর দৈর্ঘ্য 2.88 অ্যাংস্ট্রম। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা এবং একক কোষের সংখ্যা নির্ণয় করো। দেখো, এই ঘনত্ব নির্ণয় থেকে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুতরাং এটা প্রতি বছর পরীক্ষায় পড়ে, তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। একটি ঘনকাকার জালক গঠন করে ক্লাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব 7.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, একক কোষের একটি বাহুর দৈর্ঘ্য 250 পিকোমিটার এবং মৌলটির 234 গ্রাম পরিমাণে পরমাণু সংখ্যা দেওয়া আছে 4 × 10⁻24 হলে প্রতি একক কোষে পরমাণু সংখ্যা নির্ণয় করো। এটা হচ্ছে দেওয়া আছে দুটি উত্তর। একটি ধাতব অক্সাইড আয়নগুলি হেক্সাগোনাল ঘর্ষণ গঠন করে। ধাতব আয়নগুলি অষ্টতলীয় ফাঁকে 2/3 অংশ পূর্ণ করে। ধাতব অক্সাইডটির সংকেত কী হবে নির্ণয় করতে হবে। এটা সংকেত M2O3 হবে। আমি উত্তর দিয়ে দিয়েছি, তোমরা হিসাব করো। সোনা এবং ক্যাডমিয়ামের একটি সংকর ধাতুতে সোনা কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে অবস্থান করে, কিউবিক গঠনে ক্লাসিত হয়। ক্যাডমিয়ামের প্রান্ত কেন্দ্রের ফাঁকগুলিতে অবস্থান করে। ধাতু সংকরটির সংকেত নির্ণয় করো। কেন? এখন কাজ করছি আমি, একটু পরে দিচ্ছি, যাও। আচ্ছা, দুটো ফোনে কাজ হচ্ছে, আমি একটু পরে দিচ্ছি, যাও, 10 মিনিট পরে দিচ্ছি। ও কাজ করছি বলতি তো। উত্তরটা AuCl3। স্কটকি ত্রুটি কাকে বলে? কোন ধরনের আয়নীয় যৌগে এই প্রকার ত্রুটি পরিলক্ষিত হয়? এই ধরনের ত্রুটির ফলে ক্লাসের ঘনত্বের কি পরিবর্তন ঘটে? একই রকম ফ্রেঙ্কেল ত্রুটি কাকে বলে? কোন ধরনের আয়নীয় যৌগে এই প্রকার ত্রুটি পরিলক্ষিত হয়? এই ধরনের ত্রুটির ফলে ক্লাসের ঘনত্বের কি পরিবর্তন ঘটে? এরপর দেখো, স্কটকি ও ফ্রেঙ্কেল ত্রুটির পার্থক্য দেখো। অতিরিক্ত লিথিয়ামের উপস্থিতিতে লিথিয়াম ক্লোরাইডের ক্লাসগুলি গোলাপি বর্ণ ধারণ করে কেন? জিঙ্ক অক্সাইড শীতলাবস্থায় সাদা হলেও উত্তপ্ত করলে হলুদ হয়ে যায় কেন? এফ কেন্দ্র কি? পি টাইপ এবং এন, এটা দুটোই পি হয়ে গেছে, এটা একটা এন হবে একটা পি হবে। এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে? সিলিকনে অশুদ্ধ রূপে আর্সেনিক ফসফরাস উপস্থিত থাকলে কোন ধরনের অর্ধপরিবাহী পাওয়া যায়?
প্যারামেট্রিক পদার্থ, ফেরোমেট্রিক পদার্থ এবং ফেরিমেট্রিক পদার্থ কাকে বলে, এগুলো করবে। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা করে নিও। সলিড থেকে তোমাদের একদম 4 নাম্বার কিন্তু কমন, নিশ্চয়ই পড়বে একদম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে তোমার ক্লাস 11-12 যত ভিডিও আমি কেমিস্ট্রি বানাবো তোমরাই প্রথমে পেয়ে যাবে এবং প্রতিটা ভিডিওতে তোমাদের অনেক প্রচুর কাজে লাগবে তোমার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।